আচ্ছা, অনেক সময় এরকম আমরা ফেস করি না যে এই পেশেন্টগুলো লস্ট টু ফলো আপ হলো, তারপরে হয়তো সার্জারিটা হয়ে গেল, তারপরে কিছুদিন তাকে আর দেখা মানে সে এলো না বা রেগুলারলি ফলো আপ করলো না, তারপরে হয়তো 2 বছর পরে হয় মানে তোমাদের কাছে বা আমাদের কাছে ফিরে আসলো উইথ অ্যান ওভারিয়ান সিস্ট এগেন। এবার তখন হয়তো মানে আগে হয়তো এমএইচ ছিল 1.2 ফর এক্সাম্পল বলছি, যে পোস্ট ওটি হয়তো ওরকম ছিল, এবার একটা বড় 8 সেন্টিমিটারের সিস্ট নিয়ে দ্য পেশেন্ট ইজ কামিং ব্যাক। এখন এমএইচ হয়তো কমে গেছে। এক্স্যাক্টলি। এবং তার হয়তো বয়স এখন হয়তো 37 বেড়ে গেছে, আগে হয়তো 34 ছিল, এখন 37। রাইট, এগুলো খুব মানে অসুবিধা হয় ট্রিট করতে আমাদের। এক্স্যাক্টলি, এবং এটা খুব দুর্ভাগ্যজনক যখন পেশেন্টদেরকে বারবার আমরা বলি যে ট্রিটমেন্ট দেরি করবেন না এন্ডোমেট্রিওসিস থাকলে, কিন্তু দেখা যায় তারা অপারেশনের পরে যখন তাদের ব্যথাটা কমে গিয়ে থাকে তখন তারা ডাক্তারের সাথে আর কোনো টাচে থাকেন না। নমস্কার, আমি ডাক্তার সুজয় দাশগুপ্ত, জেনোম দ্য ফার্টিলিটি সেন্টারের ডিরেক্টর অফ ক্লিনিক্যাল সার্ভিসেস। আজ আমাদের সাথে আলোচনার জন্য রয়েছেন ডক্টর লহরী রয়, যিনি নেউটিয়া ভাগীরথী উইমেন অ্যান্ড চাইল্ড কেয়ার সেন্টারের বিশিষ্ট কনসালটেন্ট এবং ল্যাপারোস্কোপিক সার্জন। ধন্যবাদ লহরী জেনোমে আসার জন্য এবং এই আলোচনায় অংশ নেওয়ার জন্য। থ্যাংক ইউ ডক্টর সুজয়, আর নমস্কার সমস্ত দর্শকদের। আজ যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে এন্ডোমেট্রিওসিস। কেন এই এন্ডোমেট্রিওসিস এমন একটা রোগ যেটা কিন্তু আমরা আইভিএফ স্পেশালিস্টরাও ফেস করি, তার সাথে যারা ল্যাপারোস্কোপিক সার্জন তোমরাও নিশ্চয়ই এই জিনিসটা নিয়ে রেগুলারলি ফেস করো। এন্ডোমেট্রিওসিস কি আপনারা হয়তো অনেকেই জানেন। ইউটেরাসের যে লাইন যাকে বলা হয় এন্ডোমেট্রিয়াম, সেটা কোনো কোনো মহিলার ঠিক যেখানে থাকার কথা নয় সেখানেও থাকে, অর্থাৎ ওভারি, টিউব, খাদ্যনালী, ইউরিনারি ট্র্যাক্ট অর্থাৎ পেচ্ছাপের রাস্তা সেখানেও থাকে, এবং সেখানেও মাসে মাসে ব্লিডিং হতে থাকে। সেই ব্লাডটা জমে সেখানে অ্যাডহেশন তৈরি হয়, অর্থাৎ একটা অর্গানের সঙ্গে একটা অর্গান লেগে যায় আর ওভারিতে সিস্ট তৈরি হয়। আমি যেটা লহরী তোমার কাছে জানতে চাইবো, তোমরা এন্ডোমেট্রিওসিসের পেশেন্টদের যখন তোমরা দেখো তারা সাধারণত কি সমস্যা নিয়ে তোমাদের কাছে আসে? হ্যাঁ, এন্ডোমেট্রিওসিস এখন মোটামুটি একটা প্যান্ডেমিকের আকার নিয়েছে। যেহেতু এটা রিপ্রোডাক্টিভ এজ গ্রুপে হয়, মানে অল্প বয়সী মহিলাদের ক্ষেত্রে হয়, তাই জন্য কনসার্নিং ফ্যাক্টরস অনেকগুলোই থাকে। তারা যখন মেনলি আমাদের কাছে প্রেজেন্ট করে দুটো মোস্ট কমন সিমটম নিয়ে। একটা হচ্ছে পেন ডিউরিং মেনস্ট্রুয়েশন পিরিয়ডে ব্যথা, এবং দ্বিতীয়ত হচ্ছে যে অনেক দিন ধরে হয়তো অনেকে প্রেগন্যান্সির জন্য ট্রাই করছে কিন্তু প্রেগন্যান্সি আসছে না, তার সাথে ব্যথাটা হয়তো তার একটা সেকেন্ডারি ইস্যু, সেটাও রয়েছে কিন্তু সেটা একটা সেকেন্ডারি ইস্যু। এইটা মোস্ট দুটো কমন কমপ্লেন যেটা নিয়ে আমাদের কাছে আসে, অর্থাৎ ব্যথা এবং যেটা হচ্ছে মানে কনসিভ করতে প্রবলেম। তো এবার হচ্ছে একটা গ্রুপ তো নিশ্চয়ই থাকে তারা হয়তো বাচ্চা চাইছেন না, তারা তো শুধুমাত্র ব্যথা নিয়ে আসেন, তো তাদের ক্ষেত্রে তোমরা কি বলো? তাদের ক্ষেত্রে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট দেখা যে কতটা সিভিয়ার তাদের সমস্যাগুলো, মানে ওয়েদার তাদের কোয়ালিটি অফ লাইফ এটার জন্য এফেক্টেড হচ্ছে কি হচ্ছে না, এবং একটা বেসিক কিছু ইনভেস্টিগেশন দেখার জন্য যে এই যে তুমি বললে সুন্দরভাবে যে এন্ডোমেট্রিয়ামটা বিভিন্ন জায়গায় থাকবে, শুধুমাত্র ইউটেরাসে নয়, তাহলে কোথায় কোথায় আর আছে? শুধু ওভারিতেই আছে নাকি আরো এক্সটেন্সিভলি খাদ্যনালী বা ইউরিনারি ট্র্যাক্টেও ছড়িয়েছে? এগুলোর জন্য কিছু বেসিক টেস্ট ফার্স্টে নেসেসারি। সেইটার বেসিসে যদি দেখা যায় যে ওভারিয়ান সিস্ট আছে, তাহলে ইম্পর্টেন্ট হচ্ছে যে তার সাইজ কত, সেইটা আর কতটা মানে ধরো 6 মাসে বা নেক্সট 8 মাসে ওটা কতটা প্রোগ্রেস করেছে আগের বারের আলট্রাসোনোগ্রাফিক স্ক্যানের থেকে। এই জিনিসগুলোর বেসিসে ডিসাইডেড হবে যে ওষুধ দেওয়া হবে পেনটাকে কন্ট্রোল করবার জন্য, নাকি আগে একটা সার্জারি দরকার। যদি বড় সিস্ট হয় তাহলে আগে একটা সার্জারি করে নিয়ে মেডিকেশন দিলে বোধহয় বেটার কন্ট্রোল থাকবে। অর্থাৎ তুমি বলছো যারা বাচ্চা চাইছে না তাদের ক্ষেত্রে আমরা দুটো জিনিসই করতে পারি, যে ওষুধও দিতে পারি অথবা হচ্ছে সার্জারিও। ওষুধ বলতে হরমোনাল যে ওষুধ সেগুলো, অথবা সার্জারি। এবার আমরা আবার যেটা পাই, আমাদের কাছে তো মেইনলি পেশেন্টরা আসেন বাচ্চা আসছে না সেটা নিয়ে। তাদের কাছে আমরা যেটা দেখি, একটা গ্রুপ হচ্ছে তাদের ব্যথা নেই, এন্ডোমেট্রিওসিস আছে, আরেকটা গ্রুপ হচ্ছে ব্যথাও আছে তার সাথে বাচ্চা আসছে না। তো এবার এটা নিয়ে যেটা সমস্যা হয়, অনেক সময় আমরা যারা আইভিএফ স্পেশালিস্ট তারা আমরা প্রথমত মেইনলি বাচ্চা আসা ব্যাপারটা নিয়ে ভাবি, আমরা হয়তো ব্যথা ব্যাপারটাকে অতটা গুরুত্ব প্রথমে দিই না। তোমাদের কাছে আবার হয়তো উল্টোটা হয়, যে তোমাদের কাছে ব্যথা ব্যাপারটাকে লোকজন বেশি গুরুত্ব দিতে চায়। তো তোমাদের কাছে যখন এরকম পেশেন্ট আসেন, কারণ দেখো এটা কিন্তু আমরা সবাইকে রেফার করি, যে আমরা ল্যাপারোস্কোপিক সার্জনদের থেকে তারা আমাদের কাছে পেশেন্ট পাঠান আইভিএফ করার জন্য, অন্যদিকে আমাদের জন্য মনে হয় যে অপারেশন করা দরকার আগে, তখন আমরা তোমাদের কাছে পাঠাই।
ধরো কোনো পেশেন্ট প্রথমেই তোমার কাছে গেল, আমাদের কাছে না এসে তার বাচ্চা চাইছেন এবং তার ব্যথা হচ্ছে, রাইট, তখন তোমরা তাদের কি কি অপশন, তোমরা কিভাবে তাদেরকে ট্রিটমেন্ট করো? ওয়েল, এটা খুব ইম্পর্টেন্ট আজকের যুগে। এক তো হচ্ছে পেশেন্টরা এখন অনেক ওয়েল ইনফর্মড বিকজ অফ গুগল। সেকেন্ডলি হচ্ছে এখানে কিন্তু পার্টনারের প্যারামিটারগুলো ইকুয়ালি ইম্পর্টেন্ট, যে তার কি ট্রিটমেন্ট হবে, সিমেন অ্যানালিসিস এগুলো দেখা, একদম সিমেন অ্যানালিসিস দেখা, এবং পেশেন্টেরও বয়স কত, কতদিন যাবত সে চেষ্টা করছে, আগে কোনো এন্ডোমেট্রিওসিসের তার ট্রিটমেন্ট হয়েছে কিনা, বর্তমানে তার ওভারির কন্ডিশন কিরম আছে, এগ রিজার্ভ কিরম আছে, এএমএইচ চেক করা, এইগুলো সবটার উপরে নির্ভর করবে তাকে এই মুহূর্তে আমরা কোন ট্রিটমেন্ট হলে তার দুটো ফ্যাক্টরই আমরা অ্যাড্রেস করতে পারি, বোথ পেন এবং সাবফার্টিলিটি। তো সেই ক্ষেত্রে যদি দেখা যায় যে বাকি মানে হাজবেন্ডের সিমেন নর্মাল আছে, তার এগ কাউন্ট ঠিক রয়েছে, বয়স হচ্ছে লেস দ্যান 35, এবং সে হয়তো খুব বেশি দিন হলেও চেষ্টা করছে না, হয়তো 6 মাস 1 বছরের মধ্যে সে চেষ্টা করছে, সেই ক্ষেত্রে যদি সিস্টের সাইজ 4 সেন্টিমিটারের বেশি থাকে, তাহলে আমরা পেনের জন্য ফার্স্টে ল্যাপারোস্কোপি সাজেস্ট করব, করে নিয়ে তারপরে আমরা একজন ইনফার্টিলিটি স্পেশালিস্টের কাছে আমরা রেফার করব। কেননা সেই ক্ষেত্রে যেমনি তোমরাও আমাদেরকে বলে থাকো, আমরাও এটা ধীরে ধীরে দেখেছি যে প্রথম সার্জারির পরে প্রথম 3 থেকে 6 মাসে কনসিভ করবার চান্সেসটা ম্যাক্সিমাম থাকে। তো সেইটাও আমরা ইউটিলাইজ করবার জন্য পেশেন্টকে কাউন্সেল করি। অর্থাৎ এটা খুব আমাদের দেখতে হবে আগে যে তার ওভারঅল সিনারি, অর্থাৎ আমরা জাস্ট এন্ডোমেট্রিওসিসের শুধুমাত্র এন্ডোমেট্রিওসিসের ট্রিটমেন্ট করবো না, আমরা বাকিটা দেখবো। যদি দেখা যায় যে হাজবেন্ডের স্পার্ম খুব খারাপ, এএমএইচ কম আছে, তখন বোধহয় আমরা অপারেশন না করে আমরা রাদার তখন প্রথমেই আমরা আইভিএফ এর কথা ভাববো। আর যদি এগুলো ঠিক থাকে তখন আমরাও তোমাদের কাছে পাঠাই আগে অপারেশনের জন্য। আচ্ছা, অপারেশন নিয়ে তুমি বললে ল্যাপারোস্কোপি, যেটা অনেকেই জানতে চান, কারণ আগেকার দিনে ওপেন অপারেশন করা হতো, এখন ওপেন অপারেশন না করে ল্যাপারোস্কোপিতে কি কি সুবিধা আছে এটা কিন্তু অনেক পেশেন্ট জানতে চান। কারণ অনেকের একটা প্রশ্ন থাকে, ছোট ফুটো করে অপারেশন করা হবে, সবকিছু ঠিক মতো করা যাবে কিনা। অনেক পেশেন্ট কিন্তু এটা ভয় পান, প্রশ্ন করেন অপারেশন ঠিক মতো হবে তো ক্যামেরা ঢুকিয়ে। তো তোমরা তো প্রতিদিন রেগুলারলি এত সংখ্যায় ল্যাপারোস্কোপি করো, তোমাদের কেন মনে হয় যে ল্যাপারোস্কোপির সুবিধে এই ক্ষেত্রে? অনেক অ্যাডভান্টেজেস আছে ল্যাপারোস্কোপির। এক নম্বর, এটাকে যেহেতু আরেকটা কথা আমরা মাইক্রো সার্জারি বলি বা এন্ডোস্কোপিক সার্জারি বলি, কাজে কাটটা খুব ছোট হয়, কোনো বড় ইনসিশন থাকে না, যার ফলে কি পেশেন্ট অনেক তাড়াতাড়ি সুস্থ হতে পারে, তার নরমাল অ্যাক্টিভিটিসে ফিরতে পারে, বা অফিস করলে অফিসেও তাড়াতাড়ি জয়েন করতে পারে, বেশি দিন ছুটির দরকার নেই। একদমই, ম্যাক্সিমাম উইমেন এখন ওয়ার্কিং উইমেন, তো সেরকম 70% যদি মহিলা থাকে যারা কাজ করে, তাদেরকে যদি আমি বলি নাও ইউ আন্ডারগো আ সার্জারি, যার পরে 1 মাস বাড়িতে শুয়ে থাকতে হবে, সেটা সম্ভবপর নয় বর্তমান যুগে। তাই জন্য ল্যাপারোস্কোপি। সেকেন্ডলি, ল্যাপারোস্কোপিতে ভিউটাও কিন্তু অনেক ভালো হয়, যেহেতু একটা ক্যামেরাটা যখন আমরা অ্যাবডোমেনে ঢোকাচ্ছি তখন আমরা একটা প্যান ভিউ পাই, যেখানে আমরা পুরো অ্যাবডোমেনটাকে চেক করতে পারি। যেহেতু এন্ডোমেট্রিওসিস এরকম নয় যে উইল বি রেস্ট্রিক্টেড অনলি টু দ্য ওভারিজ অর টিউবস, ইট ক্যান এক্সটেন্ড টু দ্য গাট অর দ্য ইউরিনারি ট্র্যাক্ট। সেই ক্ষেত্রে একটা ল্যাপারোস্কোপিতে কিন্তু মানে ভিজুয়ালাইজেশনটা অনেক অনেক ভালো হয়, প্লাস ইট ক্যান বি রেকর্ডেড। দিস ইজ অ্যানাদার অ্যাডভান্টেজ, যে রেকর্ডিংটা হলে যেটা হয় ব্যাপারটা অনেক ট্রান্সপারেন্ট বা স্বচ্ছ হয়, পেশেন্টও পরে সেটাকে দেখতে পারে, প্লাস আমাদের কাছে যখন আসেন আমরাও দেখতে পারি কি অপারেশনটা করা হয়েছিল। এবং ভবিষ্যতেও ইন কেস অফ রেকারেন্স, যেহেতু এন্ডোমেট্রিওসিসের রেকারেন্স ইজ দ্য নর্ম, রেকারেন্স হলেও আগে কি হয়েছিল সেটা দেখার জন্য কিন্তু ওই রেকর্ডিংটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, সবাইকে মনে রাখা উচিত। যাই ট্রিটমেন্ট করা হোক না কেন, এন্ডোমেট্রিওসিস কিন্তু বারবার ফিরে আসতে থাকে। একদম, অর্থাৎ এন্ডোমেট্রিওসিস কিন্তু কমপ্লিটলি কিন্তু কিওর করা পসিবল নয়, বারবার ফিরে আসতে থাকে। এবার সেই ক্ষেত্রে আমি তো এটা তোমার থেকে জানতে চাই, যেহেতু তুমি একজন ইনফার্টিলিটি স্পেশালিস্ট, যে এরকম সার্জারির পর যখন আমরা পেশেন্টকে তোমাদের কাছে ফেরত পাঠাই তখন তোমরা কি প্রবলেম ফেস করো বা তোমাদের লাইন অফ থিংকিং কি হয়? আচ্ছা, একটা তো হচ্ছে আমরা আগে সার্জারি কি সার্জারি হয়েছে সেটা ভালো করে দেখি। সিস্ট বাদ দেওয়া হয়েছে, অ্যাডহেশন অর্থাৎ শরীরের ভেতরে যে সব অর্গানগুলো রিলেশনশিপ কেমন ছিল, ইউটেরাস টিউব ওভারি সব জড়িয়ে ছিল কিনা, সেগুলো আলাদা করা গেছে কিনা। অর্থাৎ আমরা দেখতে চাই যে স্বাভাবিকভাবে প্রেগনেন্সি আসার সম্ভাবনা কতটা, কেমন ভালো। যদি দেখা যায় যে অপারেশনে দেখা গেছে যে না সিস্ট ছিল সেটা বাদ দেওয়া হয়েছে এবং সবকিছু ভালোভাবে ছাড়িয়ে দেওয়া গেছে এবং তার অন্য সব রিপোর্ট ঠিক আছে, যেগুলো অবশ্যই আমরা অপারেশনের আগে দেখে নিই, যেমন এএমএইচ, সিমেন, এইগুলো, তাহলে আমরা বলি অপারেশনের পরে ইমিডিয়েটলি ভালো করে ট্রাই করুন প্রেগনেন্সির জন্য। অপারেশনের পরে যদি কোনো পেশেন্ট যদি লিউপ্রোলাইড জাতীয় ওষুধ বা ডাইনোজেস জাতীয় ওষুধ নেন, সেগুলোকে আমরা বারণ করি, কারণ অপারেশনের পরের টাইমটা কিন্তু বেস্ট টাইম কনসিভ করার। আমরা বলি যদি অপারেশনের পরে 6 মাস থেকে 1 বছরের মধ্যে আপনি নর্মালি কনসিভ করতে না পারেন তাহলে আইভিএফ করুন। কাজে অপারেশনের পরেই আমরা তখন তার কন্ডিশনের উপর ডিপেন্ড করে আমরা হয়তো ওভুলেশন ইন্ডাকশন, অর্থাৎ বাচ্চা যেমন ডিম বড় হওয়ার জন্য ওষুধ দিই, তাতে স্বাভাবিকভাবে যাতে তারা প্রেগনেন্সি নিতে পারেন সেটা চেষ্টা করি, তাহলে আইইউআই করি। যদি দেখা যায় 6 মাস বা 1 বছর হয়ে গেছে, সব ট্রিটমেন্ট ট্রাই করা হয়ে গেছে, তখন আমরা আইভিএফ করি।
ঠিক, এখানে আমি দুটো প্রশ্ন রাখতে চাইবো তোমার কাছে। এক নম্বর হচ্ছে যে এএমএইচ বা ওভারিয়ান রিজার্ভটা কি ইমিডিয়েটলি আফটার সার্জারি তোমরা কি রেকমেন্ড করো? যেহেতু অনেক সময় আমরা জানি যে ডিউরিং ল্যাপারোস্কোপি টু সাম এক্সটেন্ট ওভারিয়ান টিস্যু খানিকটা ড্যামেজ হয়, এটা আমাদের অনিচ্ছাকৃতভাবে হলেও হবে, এইটা একটা। এবং সেকেন্ড জিনিস হচ্ছে যে এই যে 6 মাস 1 বছর তারা যদি ন্যাচারালি ট্রাই করে, তাহলে সেখানে এন্ডোমেট্রিওসিসে যেহেতু রেকারেন্সটা খুব কমন, ফিরে আসতে পারে, সেইটাতে তাদের কিভাবে খেয়াল রাখা উচিত যে ওয়েদার এটা রেকার করছে কিনা, বা এটাকে প্রিভেন্ট করবার কি অন্য কোনো রকম কোনো উপায় আছে? হ্যাঁ, আচ্ছা, এএমএইচ এর প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। অবশ্যই এএমএইচ আগে আমরা অপারেশনের আগে একবার করতে বলি, কারণ যদি এএমএইচ খুব কম থাকে আমরা সেক্ষেত্রে বলি ইভেন যদি আপনার অপারেশন দরকার হয় আপনি আগে আইভিএফ করে এমব্রায়ো ফ্রিজ করে রাখুন, তারপর অপারেশন করুন। যত ভালোই অপারেশন হোক না কেন, যত ভালো হাতেই অপারেশন হোক না কেন, কিছুটা হলে ওভারিক ড্যামেজ হয়, এএমএইচ কমে। তাই ইমিডিয়েটলি আফটার অপারেশন যদি আমরা এএমএইচ করতে বলি সেটা কম থাকবে, অন্তত 3 মাস থেকে 6 মাস বাদে করা যেতে পারে, কারণ ততদিনে কিন্তু এমএইচ রিকভার করে যায়। তার প্রথমে খুব কমে, তারপর কিন্তু আবার সেটা আগের জায়গায় ফিরে আসতে থাকে। কাজে অপারেশনের পরে যদি শুধু এএমএইচ করি, একটা পেশেন্টের শুধু একটা দুশ্চিন্তা বাড়ে, তখন তাদের মনে হয় যে না আমার বোধহয় অপারেশনটা ঠিক করে হয়নি, আমার বোধহয় ডিম সব শেষ হয়ে গেল, সেজন্য আমরা অপারেশনের পরে কিন্তু এএমএইচটা আমরা করতে বলি না। আর আরেকটা যেটা তুমি বললে যে ওই যে 3 মাস থেকে 6 মাস যে আমরা অপেক্ষা করতে বলছি, সাধারণত অপারেশনের পরে অবশ্যই রোগটা ফিরে আসতে পারে, কিন্তু ইউজুয়ালি 3 থেকে 6 মাসের মধ্যে ফিরে আসাটা খুব আনলাইকলি। হ্যাঁ, এই জন্যই আমরা বলি যে যদি 6 মাসের মধ্যে রোগটা মানে দেখা যাচ্ছে যে প্রেগনেন্সি আসছে না, আইভিএফ এর কথা চিন্তা ভাবনা করা উচিত, কারণ যত তাড়াতাড়ি প্রেগনেন্সি দেওয়া যায় সেটা হচ্ছে আমাদের লক্ষ্য থাকে, কারণ একবার প্রেগনেন্সি এসে গেলে তারপরে ট্রিটমেন্টটা আমাদের ইজি হয়ে যায়। হ্যাঁ, লক্ষণ বলতে পেশেন্টের আমরা লক্ষণগুলো দেখি, যেমন ব্যথা হচ্ছে কিনা, আর যখন তারা ফার্টিলিটি ট্রিটমেন্টে আছেন তাদের তো অনেকবার তাদের স্ক্যান করা হচ্ছে, তখন আমরা দেখি কোনো সিস্ট ফিরে আসছে কিনা বা অন্য কোনো সমস্যা হচ্ছে কিনা, সেগুলো দেখি আমরা। আচ্ছা, অনেক সময় এরকম আমরা ফেস করি না যে এই পেশেন্টগুলো লস্ট টু ফলো আপ হলো, তারপরে হয়তো সার্জারিটা হয়ে গেল, তারপরে কিছুদিন তাকে আর দেখা মানে সে এলো না বা রেগুলারলি ফলো আপ করলো না, তারপরে হয়তো 2 বছর পরে হয় মানে তোমাদের কাছে বা আমাদের কাছে ফিরে আসলো উইথ অ্যান ওভারিয়ান সিস্ট এগেন। এবার তখন হয়তো মানে আগে হয়তো এএমএইচ ছিল 1.2 ফর এক্সাম্পল বলছি, যে পোস্ট ওটি হয়তো ওরকম ছিল, এবার একটা বড় 8 সেন্টিমিটারের সিস্ট নিয়ে দ্য পেশেন্ট ইজ কামিং ব্যাক, এখন এএমএইচ হয়তো কমে গেছে। এক্স্যাক্টলি, এবং তার হয়তো বয়স এখন হয়তো 37 বেড়ে গেছে, আগে হয়তো 34 ছিল, এখন 37। রাইট, এগুলো খুব মানে অসুবিধা হয় ট্রিট করতে আমাদের। এক্স্যাক্টলি, এবং এটা খুব দুর্ভাগ্যজনক যখন পেশেন্টদেরকে বারবার আমরা বলি যে ট্রিটমেন্ট দেরি করবেন না এন্ডোমেট্রিওসিস থাকলে, কিন্তু দেখা যায় তারা অপারেশনের পরে যখন তাদের ব্যথাটা কমে গিয়ে থাকে তখন তারা ডাক্তারের সাথে আর কোনো টাচে থাকেন না। এটা কিন্তু সত্যি আমাদের পক্ষে দুজনের পক্ষেই চ্যালেঞ্জিং, ল্যাপারোস্কোপিক সার্জনদের পক্ষেও চ্যালেঞ্জিং, বড় সিস্ট আছে অপারেশন করবেন কি করবেন না, অন্যদিকে হচ্ছে যে তাদের সমস্যা হয় যে এএমএইচটা কম, তাহলে অপারেশন করবেন কিনা, আবার আমাদের কাছে যখন পাঠান তখন আমরা দেখছি এএমএইচ কম, তখন আমরা ভাবছি যে সেলফ এগ অর্থাৎ নিজের এগ দিয়ে আইভিএফ করা যাবে কিনা। এটা কিন্তু আমাদের কাছেও একটা কনফিউশনের জায়গা থাকে, এটা কিন্তু ট্রিটমেন্ট করাটা ডিফিকাল্ট। তাই সেজন্য কিন্তু আমরা বারবার পেশেন্টদেরকে রিকোয়েস্ট করি আপনি যার কাছেই ট্রিটমেন্ট করুন না কেন, সে আইভিএফ স্পেশালিস্ট বা ল্যাপারোস্কোপিক সার্জন, তার কাছে রেগুলার একটু ফলো আপে থাকুন। জাস্ট মানে সিমটম সেরে গেল তার মানে এই নয় যে আপনি সেরে গেলেন, কারণ এই রোগটা কিন্তু ফিরে আসতে পারে। একদমই, এবং এটা আমি একটুখানি সব পেশেন্টদেরকেও বলবো যে এই ধরনের যে সার্জারি যদি লাগে এন্ডোমেট্রিওসিসে, আমাদের কিন্তু খুব কেয়ারফুলি সিলেক্ট করা উচিত যে কিরম জাতীয় সেটআপে করা উচিত এবং কিরম টিম নিয়ে করা উচিত। এখানে যেহেতু এটা শুধুমাত্র ইউটেরাসে রেস্ট্রিক্টেড নয়, বাকি জায়গায় ছড়িয়ে রয়েছে, কাজে ইট শুড বি ডান ইন আ প্রপার সেটআপ, যেখানে দরকার হলে একটা মাল্টি ডিসিপ্লিনারি টিম অ্যাভেলেবেল, মানে জেনারেল সার্জন যারা গাট হ্যান্ডেল করতে পারবে, ইউরো সার্জনস যারা ব্লাডার হ্যান্ডেল করতে পারবেন, বিকজ কমপ্লিকেশনস আর ভেরি কমন টু অকার ইন এন্ডোমেট্রিওটিক সার্জারি। যেহেতু অ্যানাটমিটা, এই যে বললেন ডক্টর সুজয়, যে অ্যানাটমিটা ডিস্টর্টেড থাকে, অর্গানের সাথে একটা অর্গানের রিলেশনটা ঠিকভাবে মেনটেন থাকে না, তো সেই ক্ষেত্রে অনেক সময় এগুলো জড়িয়ে পেঁচিয়ে থাকার দরুন ইনজুরির চান্সেসও অনেক বেশি থাকে। হ্যাঁ, এই জায়গাটাতে আমি আসবো যে যখন কোনো পেশেন্ট ল্যাপারোস্কোপিক সার্জারি করছে তখন তোমরা কি কি কমপ্লিকেশন হতে পারে বলো পেশেন্টদেরকে, কি কি তার জটিলতা হতে পারে? হ্যাঁ, মানে এইটা কাউন্সেল করাটা কিন্তু খুব ডিফিকাল্ট আজকালকার দিনে, এটা করা উচিত, কেননা সব পেশেন্টেরই রাইট আছে জানার জন্য যে কি কি জিনিস তারা এক্সপিরিয়েন্স করতে পারে ডিউরিং অ্যান্ড আফটার সার্জারি, কিন্তু এটা কাউন্সেল করতে গেলে অনেকেই খুব টেনশন করেন বা ভয় পান। তার কারণ হচ্ছে আমাদের পেশেন্টকে খুব ক্লিয়ারলি জানাতে হয় যে যেহেতু এটা মানে যদি আমাদের খাদ্যনালীর সাথে আটকে থাকে আমাদের সেটাকে সেপারেট করতে হয়, হতে পারে
পারে যে গাটে কোনো ইনজুরি হলো, যদি গাটের মধ্যে এন্ডোমেট্রিওসিস থাকে সেটাকে স্ক্র্যাপ করার সময় সেখানে ইনজুরি হতে পারে, সেই ক্ষেত্রে জেনারেল সার্জনকে এসে গাট রিপেয়ার করার দরকার হতে পারে। ওখানে কোলোস্টমি বলে একটা জিনিস হয় যেখানে আমরা জানি যে পায়খানার রাস্তাকে টেম্পোরারিলি পেটের বাইরে নিয়ে আসতে হয়। এবার সেইগুলো অ্যাকসেপ্ট করা একটা ইয়াং পেশেন্টের পক্ষে সোশ্যালি ইট ইজ অলসো ভেরি ডিফিকাল্ট। হ্যাঁ, কিন্তু অর্থাৎ অনেক সময় দ্বিতীয়বার অপারেশনের দরকার হতে পারে। হ্যাঁ, কিন্তু আবার এটা নিশ্চয়ই নয় যে সবাই করছে, সবার হচ্ছে তা নয়, খুব কম পার্সেন্টেজ হয়। ইট উইল বি মানে হয়তো 2 থেকে 3% কেসেসে ম্যাক্সিমাম হতে পারে, কিন্তু সবাইকে এই জিনিসটাকে নিয়ে জানানো হয় যে এরকম কিছু এক্সপেক্ট করতেও পারো, হতেও পারে, তারপর অপারেশন করতে হবে 100 বার। এবং সিমিলার কেসেস হতে পারে যদি ব্লাডারে হয়, সেইখানে ব্লাডারের সাথেও অ্যাসোসিয়েটেড সার্জারি লাগতে পারে। এবং পেশেন্টকে এটা খুব ক্লিয়ারলি বলা যে একবার সার্জারি হচ্ছে মানে এটা একেবারেই নয় যে এটা ফিরে আসতে পারে না, ফিরে যে আসতে পারে এইটা জানানো দরকার। এবং আজকালকার দিনে শুধু আমি এটা তোমাকেও বলবো যে অনেক পেশেন্ট জানতে চায় যে এখান থেকে ক্যান্সার হয় কিনা। আগে যেমনি আমরা খুব ইজিলি বলতাম যে ক্যান্সার এখান থেকে একেবারেই মানে খুবই কম, এখন কিন্তু কিছু পেপারস এসছে যেগুলো আমাদের জানাচ্ছে যে না অল্প হলেও এখান থেকে চান্সেস রয়েছে ম্যালিগন্যান্সির। সো ফলো আপটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, স্পেশালি লং টার্ম ফলো আপ। অর্থাৎ এন্ডোমেট্রিওসিস থাকলে যদি বিশেষ করে ব্যথা এবং ইনফার্টিলিটির সমস্যা হয় তাহলে কিন্তু সেটা শুধুমাত্র জাস্ট একজন ডাক্তারকে দিয়ে চিকিৎসা কিন্তু সম্ভব হয় না। সেটার জন্য অর্থাৎ আমাদের ল্যাপারোস্কোপিক সার্জন যেমন দরকার, সেরকম আইভিএফ স্পেশালিস্ট অর্থাৎ ইনফার্টিলিটি বিশেষজ্ঞ তাদের দরকার। হ্যাঁ, ইনফার্টিলিটি ট্রিটমেন্ট মানে কিন্তু সবসময় আইভিএফ নয়, আমরা কিন্তু অন্য ট্রিটমেন্টও করতে পারি। ইভেন এই যে অপারেশন সেটাও কিন্তু একটা ইনফার্টিলিটি ট্রিটমেন্টের পার্ট। কারণ অনেক পেশেন্টের কিন্তু আমরা দেখি যে অপারেশনের পরে কিন্তু নর্মালি কনসিভ করছেন, হয়তো অন্য কোনো ট্রিটমেন্ট লাগছে না। বিশেষ করে যদি যাদেরকে তোমরা খুব ভালোভাবে মানে অপারেশনটা সাকসেসফুলি করতে পারো, সবকিছু ছাড়িয়ে দেওয়া যায়। হ্যাঁ, কোনো পেশেন্ট থাকে যাদের আবার গ্রেড 4 এন্ডোমেট্রিওসিস অর্থাৎ সিভিয়ার এন্ডোমেট্রিওসিস ভীষণভাবে সব লেগে আছে, সেগুলো ছাড়ানো যাচ্ছে না, তাদের ক্ষেত্রে ডেফিনেটলি আমরা বলি খুব বেশি দেরি না করে আইভিএফ করার জন্য। আচ্ছা, এখানে আইভিএফ এর তোমাদের সাকসেসের পার্সেন্টেজ কি ভ্যারি করে ইন এন্ডোমেট্রিওসিস পেশেন্টস নরমালের থেকে? দেখো, যেটা আমরা বলি সব পেশেন্টকে ওভারঅল সারা পৃথিবীতেই আইভিএফ এর সাকসেস রেট হচ্ছে ওভারঅল 40 to 50%, অর্থাৎ 100 জন আইভিএফ করলে মোটামুটি 40 থেকে 50 জনের প্রেগন্যান্সি আসতে পারে। এবার দেখা গেছে যদি দেখা যায় যে এগ কাউন্ট, স্পাম এগুলো ভালো আছে, তাহলে অন্য যাদের এন্ডোমেট্রিওসিস নেই তাদের যা সাকসেস রেট, এন্ডোমেট্রিওসিসের সাকসেস রেটও কিন্তু একই রকম। কিন্তু যদি দেখা যায় যে এগের কাউন্ট কম আছে বা বয়স বেশির দিকে, কারণ বয়সটা কিন্তু আইভিএফ এর মেইন সাকসেস রেট, মানে সাকসেসের ডিটারমিনেন্ট, যার উপর আইভিএফ এর সাকসেস ডিপেন্ড করে। যদি দেখা যাচ্ছে বয়সটা 35 এর বেশি, যেটা তুমি অলরেডি বললে, এমএইচ কম আছে, এগের কোয়ালিটি ভালো নেই, ডেফিনেটলি তাদের ক্ষেত্রে সাকসেসটা কম থাকে। কিন্তু তার মানে এই নয় যে তাদের প্রেগন্যান্সি আসছে না, কারণ অনেক সময় কিন্তু আমরা দেখি বেশি বয়সেরও কিন্তু অনেকে আইভিএফ করছেন বা এমএইচ কম আছে, তাদেরও কিন্তু অনেক সময় কিন্তু প্রেগন্যান্সি আসছে। তাহলে এন্ডোমেট্রিওসিস কি এগ কোয়ালিটিকে এফেক্ট করতে পারে? হ্যাঁ, কখনো কিন্তু আমরা দেখি যে এগ কোয়ালিটি এফেক্টেড হয়। কারণ এগ কোয়ালিটির একটা খুব অদ্ভুত ব্যাপার হচ্ছে, এগ কোয়ালিটি আমরা আগে থেকে কখনোই বুঝতে পারি না, না অপারেশনের সময় বুঝতে পারি, না যখন আমরা আল্ট্রাসাউন্ড স্ক্যান করছি বুঝতে পারি। আমরা যখন আইভিএফ এর সময় একটা কালেক্ট করছি, আমরা যখন এমব্রায়োলজিস্টদের দিচ্ছি ল্যাবরেটরিতে, তখন এমব্রায়োলজিস্টরা দেখে বলেন যে এগের কোয়ালিটি ভালো আছে বা খারাপ আছে। সিমিলারলি এমব্রায়ো ভালো তৈরি হলো বা খারাপ তৈরি হলো, যেটা কিন্তু আগে থেকে আমরা বলতে পারি না। কিন্তু অনেক সময় কিন্তু এমব্রায়োলজিস্টরা দেখে বলেন এর এগ কোয়ালিটি খুব একটা ভালো লাগছে না, এর কি এন্ডোমেট্রিওসিস আছে? তখন আমরা তাদের ফাইল দেখে বলি হ্যাঁ পেশেন্টের এন্ডোমেট্রিওসিস আছে, হয়তো সে কারণে হয়েছে। তাই সেটাও একটা কারণ যে এন্ডোমেট্রিওসিস থাকলে যেটা আমরা বলি প্রেগন্যান্সি দেরি না করতে, যত তাড়াতাড়ি সম্ভব ট্রিটমেন্ট নিয়ে নিতে। আচ্ছা, কোনো এন্ডোমেট্রিওসিস পেশেন্ট এবার প্রেগন্যান্সি এলো, তার কি মিসক্যারেজের চান্সেস বা তার লাইফ বার্থ রেট এগুলো কি ভ্যারি করে? হ্যাঁ, এখন কিছু পেপারে যেটা দেখা যাচ্ছে মিসক্যারেজ হওয়ার সম্ভাবনাটা একটু সামান্য বাড়ে। আর কিছু স্টাডিতে দেখা গেছে এন্ডোমেট্রিওসিস থাকলে পার্টিকুলারলি প্রিটার্ম লেবার অর্থাৎ 37 সপ্তাহের আগে ডেলিভারি হওয়ার রিস্কটা বেড়ে যায়। আমরা জানি যে প্রিটার্ম লেবার মানে সে বেবিদেরও কিছু কমপ্লিকেশন হওয়ার রিস্ক বাড়ে, সেটার সম্ভাবনাটা একটু বেড়ে যায়। ডেফিনেটলি সে কারণে লাইফ বার্থ অর্থাৎ যে মানে বাচ্চা সুস্থ অবস্থায় বাড়ি নিয়ে যাবেন, অর্থাৎ সবার প্রেগনেন্ট হলেন তার মানে এই নয় যে সবারই লাইফ বার্থ পর্যন্ত হবে, সেটা একটুখানি পেশেন্টদেরকে মনে রাখা উচিত। হ্যাঁ, বোঝানো উচিত। আশা করছি আপনাদের এই আলোচনাটা খুব ভালো লাগলো। আপনারা যদি এই সংক্রান্ত আরও কিছু আলোচনা ভবিষ্যতে আমাদের থেকে জানতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। অসংখ্য ধন্যবাদ লহরী আমাদের এই প্রোগ্রামে আসার জন্য। আশা করছি ভবিষ্যতেও আমরা আবার এরকম কিছু নিয়ে আলোচনা করতে পারবো, বিশেষ করে এন্ডোস্কোপিক সার্জারি এবং আইভিএফ রিলেটেড বিভিন্ন যা সমস্যা সেগুলো নিয়ে আমরা আরও ভবিষ্যতে আলোচনা করতে পারবো, যাতে আমাদের পেশেন্টদের সবারই যাতে উপকার হয়। নিশ্চয়ই। থ্যাংক ইউ ফর হ্যাভিং মি হিয়ার। ধন্যবাদ।